আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বটম আপ পার্সিং। বটম আপ পার্সারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটু রিক্যাপ করে নেই, আমরা টপ ডাউন পার্সিংয়ের ইন্ট্রোডাকশনে ট্রাই করেছিলাম বোঝার যে কীভাবে বটম আপ পার্সিং কাজ করে, সেই এক্সাম্পলটাই আরেকবার দিচ্ছি এখানে। এখানে আমার একটা গ্রামার আছে, সেই গ্রামার দিয়ে আসলে এই আইডি ইন্টু আইডি এই স্ট্রিংটা জেনারেট করা যায় কিনা আমরা দেখব, বা এই স্ট্রিংটাকে চেষ্টা করবো জেনারেট করার। তো টপ ডাউন পার্সিংয়ে যেটা হয়তো আমরা স্টার্ট সিম্বল থেকে শুরু করতাম, এক্সপান্ড করে করে বা প্রোডাকশন রুল ইউজ করে করে আমরা এই স্ট্রিংটা জেনারেট করার চেষ্টা করতাম। আর বটম আপ পার্সিংয়ে এখান থেকে আমরা রিভার্স অর্ডারে করব, বটম থেকে আপের দিকে যাব। তো যেটা হয় আমরা দেখি আইডি, এখানে আমরা রুলসে দেখতেছি এফ থেকে ডিরেক্ট আইডি আসে, সো আইডিকে রিপ্লেস করে আমরা এফ বসায় দিলাম, আগের অংশটা আগের মতোই লিখে নিলাম। আচ্ছা, দেন এফকে আবার রিপ্লেস করে দেখো টি লিখা যায়, টি আইডি ইন্টু আইডি। ওকে, দেন দেখো টিকে আর রিপ্লেস করা যাচ্ছে না আপাতত, তার মানে আমরা এই যে আইডি থেকে এফ লিখলাম, এফ থেকে টি লিখলাম, আমরা একটাই এখন পর্যন্ত ইনপুট স্ক্যান করছি। তো আর যেহেতু হচ্ছে না, আমরা নেক্সট ইনপুটটা স্ক্যান করলাম টি ইন্টু, এটাও আমার কোনো সাথে এখনও মিলে নাই কোনো রুলের সাথে। তারপরে পাইলাম আইডি, সো এই আইডিকে আমরা এখন আবার রিপ্লেস করব এফ দিয়ে, তাহলে টি ইন্টু এফ ইন্টু আইডি। এখন দেখো এই তিনটা ইনপুট নিয়ে কিন্তু আমার এই তিনটা ইনপুটকে আমি রিডিউস করতে পারি, রিডিউস করে এই তিনটা ইনপুটকে আমরা এই প্রোডাকশন রুলসে নিয়ে আসতে পারি। জাস্ট টি লিখে দিতে পারি, টিকে ভেঙে এই তিনটা পাওয়া গেল ইন্টু আইডি। ওকে, সো এই আইডিকে আবার আমরা লিখলাম এফ, টি ইন্টু এফ, আবার এই টি ইন্টু এফকে আবার আমরা টি লিখে আসলাম। সো আমরা ফাইনালি শুধুমাত্র স্টার্ট স্টেটে চলে গেছি। ওকে, তো এই যে আমরা ব্যাক ট্র্যাকিং করে গেলাম বা নিচ থেকে উপর দিকে গেলাম, এটাই হচ্ছে কি বটম আপ পার্সিং। সো বটম আপ পার্সিং অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলা টপ ডাউন পার্সিং অ্যালগোরিদম থেকে মাচ মোর পাওয়ারফুল। এমনিতে একটা প্রবলেম ছিল যে সবগুলা গ্রামার LL1 হয় না, এর মধ্যে আরও কিছু পাওয়ারফুল, মানে LL1টা লেস পাওয়ারফুল। এখান থেকে যেহেতু আমরা ব্যাক ট্র্যাকিং করে করতেছি, পাওয়ারফুলটা এই জন্য বলা হচ্ছে যে এর ইরর রিকভারি ক্ষমতাটা বেশি। তো ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে নিই, যেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যে কাজটা করছি, এই টোটাল জিনিসটাকে আমরা ছোট করে প্রোডাকশন রুলসে নিয়ে গেছি। এই যে এখান থেকে আমি টিটা পাইছি, এই স্টেপটাকে বলা হয় রিডিউস। ঠিক আছে, সো একটা হচ্ছে গিয়ে রিডিউস, আরেকটা স্টেপ আছে সেটাকে বলা হয় শিফট। ঠিক আছে, সো শিফট আর রিডিউস নিয়ে আরও ডিটেলসে আলোচনা করা হবে। শিফট এখানে আমি আর দেখাইনি। শিফট মানে হচ্ছে কি আর কি, আমি এখন আর মিলাইতে পারতেছি না, শিফট করে পরের ইনপুটে গেলাম, এই ধরনের কিছু একটা। তো এই শিফট আর রিডিউস এই দুইটা প্রধান স্টেপ এই বটম আপ পার্সিংয়ের মধ্যে। এই জন্য এই বটম আপ পার্সিংকে শিফট রিডিউস পার্সিংও বলা হয়। ওকে, আরও একটা ইম্পর্ট্যান্ট নাম আছে তার, এটা হচ্ছে কি LR পার্সিংও বলা হয়। যদিও বেসিক্যালি বিভিন্ন বইয়ে বটম আপ পার্সিংকে কয়েকটা দুই বা তিনটা ক্লাসে ক্লাসিফাই করা হয়েছে, এবং সেখানের মধ্যে শিফট রিডিউস পার্সিং একটা ক্লাস ছিল, তারপরে অপারেটর প্রেসিডেন্স পার্সিং আরেকটা ছিল। বাট ইন জেনারেল সবাই মোটামুটি বটম আপ পার্সিং বলতেই শিফট রিডিউস পার্সিং বুঝায়, আবার LR পার্সিংও বুঝায়। তো আমরা আগে কিন্তু LL পড়ছিলাম, সিমিলারলি এই LRটারও মিনিং ওই রকমই। প্রথম L এর মিনিংটা হচ্ছে গিয়ে আমরা লেফট টু রাইট স্ক্যান করব, মানে আমরা এই যে প্রথমে আইডি স্ক্যান করছি, তারপর স্টার স্ক্যান করছি, মানে আইডিকে যা করার করছি, দেন হচ্ছে গিয়ে পরেরটা স্ক্যান করছি। সো আমরা লেফট টু রাইট যে স্ক্যান করতেছি, এইটা হচ্ছে এই এলটা। আর মানে হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। ঠিক আছে, রাইট মোস্ট ডেরিভেশন স্পেশাল একটা জিনিস আছে, ইন রিভার্স অর্ডার।
ঠিক আছে, ইন রিভার্স অর্ডার। এই কথাটার মানে হচ্ছে আমরা যদি এই ডেরিভেশনটা দেখি, যদি উপর থেকে নিচ দিয়ে আমরা দেখি, তাহলে দেখবা যে এখানে একটা রাইটমোস্ট ডেরিভেশন আছে, টিকে ভেঙে টি ইন্টু এফ পাইছি। এখন টি আর এফ দুইটাকেই ভাঙা যায়, আমি ভাঙছি কাকে? আগে রাইটে যে আছে এফকে ভাঙছি। আবার এই লাইনে দেখো, এই লাইনে এফকে ভেঙে আইডি হয়েছে, তারপরে কি, তারপরে হচ্ছে টি একমাত্র আছে, সেটা করা হয়েছে টি আর এফ। আবার দেখো টি আর এফ এর মধ্যে আগে এফকে ভাঙা হয়েছে, দেন টিকে ভাঙা হয়েছে। ওকে, তার মানে হচ্ছে কি এখানে রাইটমোস্ট ডেরিভেশন ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কি সেই রাইটমোস্ট ডেরিভেশন। বাট আমরা তো বটম থেকে আপের দিকে গেছিলাম, ঠিক আছে? সো বটম থেকে আপের দিকে যাওয়ার পরে এটা রাইটমোস্ট ডেরিভেশন হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা রিভার্স অর্ডারে। কারণ দেখো এখানে কিন্তু আসলে প্রথমে আইডিকে ভেঙে, মানে আইডি থেকে এফে নিয়ে আসছি, এফ থেকে টি ইন্টু এফে নিয়ে আসছি, বা যতটুকু নিয়ে নেওয়ার আর কি। তো রিভার্স যদি হিসাব করি তখন সেটা রাইটমোস্ট ডেরিভেশন হয়, দ্যাট ইজ ওয়াই এটা রিভার্স অর্ডার। তো এই হচ্ছে গিয়ে এল আর পার্সিং। তো এই বটম আপ পার্সিং অথবা শিফট রিডিউস পার্সিং বা এল আর পার্সিং, এইগুলার আসলে অনেকগুলা ভেরিয়েশন আছে। আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কমন ভেরিয়েশনগুলোর নাম বলি। এল আর 0, এস এল আর 1, এল আর 1, এল এ এল আর 1, ঠিক আছে? তো এটা ছাড়াও একটা সিএলআর আছে। তো আমরা এই 4টা অ্যালগোরিদম এই কোর্সে কাভার করব। এই 4টা অ্যালগোরিদম অনেকটাই সিমিলার, মানে এলআর থেকে শুরু হবে। এলআর এর একটা স্পেশাল ভার্সন হচ্ছে গিয়ে স্পেশাল এলআর, বা হ্যাঁ স্পেশাল এলআরই। অ্যান্ড এলআর 1টা এলআর থেকেই আসছে মডিফাইডভাবে, সেখান থেকে আবার এলআর 1 আসছে। তো এগুলা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো এলআর অ্যালগোরিদমগুলা বা বটম আপ অ্যালগোরিদম, বটম আপ পার্সিংয়ের যে অ্যালগোরিদমগুলো আছে, এইগুলোর জন্য অগমেন্টেশন একটা ইম্পর্ট্যান্ট জিনিস। গ্রামারকে অগমেন্টেশন করতে হয়। আচ্ছা, হোয়াট ইজ অগমেন্টেশন? ফার্স্ট অফ অল বলে নিই, এই বটম আপ পার্সিং যখন করব আমরা, তখন সে একটা গ্রামার আমি বলি, এস এমটি, জাস্ট এই সিঙ্গেল লাইনের গ্রামার, ঠিক আছে? তাহলে এখানে স্টার্ট স্টেট কি? স্টার্ট স্টেট বা স্টার্ট সিম্বল হচ্ছে কি এস, এস থেকে আবার আমি ব্র্যাকেটের ভিতরে এস এবং এস পাচ্ছি অথবা এমটি পাচ্ছি। তো বটম আপ পার্সিংয়ের ক্ষেত্রে বা এলআর পার্সিংয়ের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, স্টার্ট স্টেটটা আমার কখনো রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না, ঠিক আছে? এইটা যদি থাকে তাহলে পরবর্তী পার্সিংয়ে আমাদের কিছু প্রবলেম দেখা দিবে। সো এটাকে এই জন্য আগে অগমেন্ট করতে হয়, যাতে অগমেন্ট করলে যে মেক শিওর করা যে স্টার্ট স্টেটটা রাইট হ্যান্ড সাইডে থাকবে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে কি জাস্ট আমি নতুন একটা স্টার্ট স্টেট নিব। ওকে, সে এস প্রাইম নিলাম, এস প্রাইম থেকে রাখলাম এস। তো দেখো এখন কিন্তু এস প্রাইম হয়ে গেছে আমার নতুন স্টার্ট স্টেট, এবং এটা কখনোই রাইট হ্যান্ড সাইডে যাবে না, কারণ আমি তো দিচ্ছি না তাকে যেতে। সো গ্রামারটা আগের মতোই রয়ে গেছে, জাস্ট একটা নতুন রুল অ্যাড করছি, এস প্রাইম থেকে আগের স্টার্ট সিম্বল। এটাকে আমরা বলতেছি অগমেন্টেশন। ওকে, মনে করো আরও একটা লিখি, ই থেকে ই প্লাস এন অর এন। এটাকে যদি আমি অগমেন্ট করি তাহলে কি হবে? ই প্রাইম থেকে ই, ই থেকে ই প্লাস এন, ই থেকে এন। আচ্ছা, এই রুলসটাকে আমি ভেঙে 2 লাইনে লিখছি। 2 লাইনে লিখলেও হবে, 1 লাইনে লিখলেও হবে, বাট এখন থেকে আমরা আসলে 2 লাইনে লেখার ট্রাই করব। কারণ এটা মনে করো রুল 1, রুল 2, রুল 3, এরকম করে আমরা রুলকে নাম্বারিং করা লাগতে পারে। কারণ আমরা যখন পাঁচ টেবিল তৈরি করব তখন এই রুলসগুলো মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়, যে আসলে টেবিলও বড় হয়ে যায়, ওই টেবিলের মধ্যে পুরো রুলস লেখাটা কষ্ট হয়ে যায়। এই জন্য জাস্ট আমরা R1, R2, R3 এভাবে হয়তো লিখি। সো দুইটা যদি একই সাথে অর দেওয়া থাকে তাহলে কোন রুলসটা হবে সেটা আবার অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আসলে আমরা আলাদা আলাদা করে লিখছি, একসাথে লিখলেও কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি। তখন আবার এই পাঁচ টেবিলে আর কি আইডেন্টিফাই করে দিতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা আমি মিন করতেছি। দ্যাটস অল। এবার নেক্সট টপিকসটা হচ্ছে LR0 আইটেমস। আচ্ছা, LR0 আইটেমস মানে কি? সে আমার গ্রামারের মধ্যে যে কোনো একটা প্রোডাকশন রুলস মনে করো, এটা টি থেকে টি ইন্টু এফ,
এটা একটা প্রোডাকশন রুলস। প্রত্যেকটা প্রোডাকশন রুলসের জন্য আমার LR0 আইটেম বের করতে হবে। তো LR0 আইটেম কিভাবে বানাবো আমরা যেহেতু বটম আপ পার্সিং করতেছি, আমরা কি করতেছি, লেফট টু রাইট স্ক্যান করতেছি এবং মেলানোর চেষ্টা করতেছি। তো কতটুকু স্ক্যান করছি সেই ট্র্যাকিংটা রাখার জন্য আমরা একটা ডট সিম্বল ইউজ করবো, জাস্ট ডট দিয়ে বুঝাবো যে আমি কোন জায়গা পর্যন্ত পার্স করছি। তো এই ডটকে বিভিন্ন পজিশনে বসায়ে আসলে LR0 আইটেম তৈরি করা যায়, যতগুলা পজিশনে বসানো যায়। যেমন টি থেকে ডট টি ইন্টু এফ একটা লিখতে পারি আমরা, আবার টি থেকে টি ডট ইন্টু এফ এটা লিখলাম, টি থেকে টি ইন্টু ডট এফ লিখলাম, টি থেকে টি ইন্টু এফ ডট লিখলাম। ওকে, দেখো ডটের পজিশন আমি যত জায়গায় পসিবল দিয়ে দিছি। লেফট হ্যান্ড সাইডে কিন্তু কখনো ডট আসবে না, রাইট হ্যান্ড সাইডেই ডট আসবে। এখান থেকে আমি আসলে যেটা মিন করতেছি সেটা হচ্ছে যে ডট যে পজিশনে আছে ওই পজিশন পর্যন্ত আমার স্ক্যান করা শেষ, এতটুকু আমি দেখে ফেলছি। যেমন এখানে স্পেশাল একটা জিনিস দেখো, লাস্টের যেটা আমি লিখছি এই আইটেমটাকে বলা হচ্ছে কি একটা কমপ্লিট আইটেম। হোয়াট ডাজ দ্যাট মিন? কমপ্লিট আইটেম মানে হচ্ছে কি আমি যেহেতু ডটটা একবারে শেষে চলে আসছে আমার রুলসের, মানে আমি রুলস অনুযায়ী টি পাইছি, মাল্টিপ্লিকেশন পাইছি, এফ পাইছি এবং লাস্টে ডটে চলে আসছি, তার মানে হচ্ছে এটা একটা কমপ্লিট আইটেম। এই টি ইন্টু এফকে আমি এখন এই যে টি প্রোডাকশন রুলস এটাতে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, আমরা যেভাবে বটম থেকে আপের দিকে যাই যে টি ইন্টু এফ পাইছি, ওকে ঠিক আছে, এইগুলোকে রিডিউস করে আমি টি লিখতে পারি। ঠিক আছে, তো এইটা শুধুমাত্র হচ্ছে কি ওই একটা প্রোডাকশন রুলের জন্য এতগুলো লিখছি। প্রত্যেকটা প্রোডাকশন রুলের জন্য কিন্তু যতগুলো পসিবল ততগুলা লিখতে হবে যদি তোমাকে LR0 আইটেমস বলা হয়। সো আমি আগের ছোট্ট প্যারেন্থেসিস গ্রামার যেটা ছিল ওইখানে যদি ব্যাক করি যে এস থেকে এস অর এমটি, ঠিক আছে, হাতের লেখাটা একটু ভালো হয়নি বাট বোঝা যাচ্ছে আই হোপ। আর এটাকে অগমেন্ট করছিলাম আমরা এস প্রাইম থেকে এস। ওকে, তো এই গ্রামারটার জন্য আমি যত প্রকার LR0 আইটেম পাই সেটা যদি লিখে ফেলি তাহলে এভাবে হবে, এস প্রাইম থেকে ডট এস প্রাইম থেকে এস ডট। ওকে, এস থেকে ডট এস ক্লোজ এস, শুধু প্রথম রুলসটা নিচ্ছি, ব্র্যাকেট দেখলাম, দেখার পরে এস ডট এস, ব্র্যাকেট পাইছি, এস পাইছি, দেন ডট এস, ব্র্যাকেট পাইছি, এস পাইছি, ক্লোজিং ব্র্যাকেট পাইছি, ডট এস, ব্র্যাকেট পাইছি, এস পাইছি, ক্লোজিং ব্র্যাকেট পাইছি, আবার এস পাইছি, ডট। সো এটা একটা কমপ্লিট আইটেম হয়ে গেল। আবার এস থেকে এই যে এমটি যেহেতু যদি কোনো সাইন থাকতো তাহলে তার আগে ডট দিতাম, পরে একবার ডট দিতাম, যেহেতু কোনো সাইন নেই তার মানে শুধু ডট। তাহলে এটা একটা কমপ্লিট আইটেম, এটা একটা কমপ্লিট আইটেম, এটা একটা কমপ্লিট আইটেম। ঠিক আছে, তো এইভাবে LR0 আইটেমগুলো তৈরি করতে হয়। এখন আমরা LR0 আইটেমসের ক্লোজার বের করব। তো ক্লোজার ওয়ার্ডটা তোমাদের কাছে পরিচিত আছে, আমরা প্রথম চ্যাপ্টারে ক্লোজার নামে একটা জিনিস বের করেছিলাম। তো এটাও আসলে সেম জিনিসই, আমরা যদি LR0 আইটেমগুলোর একটা NFA আঁকতাম তখন সেই NFA থেকে এই ক্লোজারটা বা ক্লোজারটা বের করা যেত। বাট আমরা NFA আঁকার পরে ক্লোজার দিয়ে আবার DFA এত লং প্রসেসে না গিয়ে আমরা ডিরেক্ট ক্লোজার বের করা শিখে গেলে DFAটা আমরা ইজিলি আঁকতে পারবো। আমরা চাইলে NFA দিয়েও আঁকতে পারতাম। ওকে, তো ক্লোজার মানে কি? ক্লোজার মানে হচ্ছে কি যদি তুমি সে আলফা ডট বি বিটা, ঠিক আছে, এইরকম যদি একটা
LR0 আইটেম থাকে এবং তার তুমি ক্লোজার বের করতে চাও, দ্যাট মিনস যদি তোমার ডট এর পরে কোনো নন টার্মিনাল থাকে, ওই নন টার্মিনালের যতগুলো প্রোডাকশন আছে, সে এই নন টার্মিনালের জন্য প্রোডাকশন আছে বি ইজ ইকাল টু মনে করো গামা 1, বি ইজ ইকাল টু গামা 2, এরকম দুইটা, মানে বিকে ভাঙলে এরকম দুইটা প্রোডাকশন রুলস পাওয়া যায়। সো আমাকে যেটা করতে হবে, এই 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 পুরো জিনিসটার ক্লোজার বের করতে হলে এটা তো থাকবেই, এটার সাথে এই বিকে ভেঙে যেসব স্টেট পাওয়া যাবে তার ইনিশিয়াল LR0 আইটেমসগুলা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, ইন কেস এখানে গামা 1 এবং গামা 2টাও যদি বি এর মতো কোনো নন টার্মিনাল হইতো, তাহলে ওইগুলোর জন্য যে প্রোডাকশন রুলসগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতাম ইনিশিয়ালি একটা ডট দিয়ে। তো আমরা ইজিলি একটা এক্সাম্পল যখন ইউজ করব তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝে যাবে। তো এখানে আমার একটা গ্রামার লেখা ফেলা আছে, এই গ্রামারটা আমাদের সাথে পরিচিত মোটামুটি, এর আগে ওইটা নিয়ে আমরা কাজ করছি। তো এই গ্রামার থেকে আমি ই থেকে ই প্লাস ডট টি একটা সেটের মধ্যে দিয়ে দিই। ক্লোজার আসলে সেটেরই হয়। তো সিঙ্গেল একটা প্রোডাকশন রুলসের ক্লোজার হতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্রোডাকশন রুলস বলবো না, LR0 আইটেমস বলবো, কারণ আমাদের এটার জন্য প্রোডাকশন রুলস ছিল অ্যাকচুয়ালি এটা, বাট এখানে টি এর আগে একটা ডট থাকায় সেটাকে আমরা একটা LR0 আইটেমস বলতেছি। তো এই একই রুলসের জন্য বা একই প্রোডাকশন রুলসের জন্য কিন্তু আমরা অনেকগুলা LR0 আইটেম পাইতাম। ডট এরপরে ই প্লাস টি থাকতো, অথবা ই ডট প্লাস টি থাকতে পারে, অথবা এখানে যেটা আছে ই প্লাস ডট টি, অথবা আরেকটা থাকতে পারে ই প্লাস টি ডট। ঠিক আছে, তো আমরা জাস্ট একটার জন্যই এখন হিসাব করতেছি। এইটার জন্য যদি আমি ক্লোজার বের করতে চাই তাহলে কি হবে, সে নিজে তো হবেই, প্রথমে তাকে লিখতে হবে সে নিজে যেই আইটেমটা আছে সেটা প্লাস ডট টি, সেটা লিখে ফেললাম। এখন ডটের পরে যেহেতু একটা নন টার্মিনাল আছে, টি একটা নন টার্মিনাল, তাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায়। সো ওই নন টার্মিনালের জন্য যেসব রুলস আমার গ্রামারে আছে সেগুলো আমাকে অ্যাড করে দিতে হবে ইনিশিয়াল LR আইটেম দিয়ে। তার মানে টি থেকে ভাঙলে আমি পাই এফ, সো আমি লিখলাম ডট এফ। ওকে, টি কে ভাঙলে আবার এই রুলস অনুযায়ী আমরা পাই টি কে ভাঙলে পাই টি ইন্টু এফ, সো ডট টি ইন্টু এফ। আর টিকে ভাঙলে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, সো এই দুইটা রুলসই। বাট আমার কিন্তু ক্লোজার বের করা শেষ হয়নি। এই যে আমি নতুন কাজটা করলাম, স্টিল যদি আবার নতুন কোনো নন টার্মিনাল বের হয়, যেমন এখানে আবার ডট টি বের হয়েছে, ডট এফ বের হয়েছে, এগুলো নন টার্মিনাল। তো ডট টিকে ভাঙলে তো টি এর যে রুলসগুলো আছে সেগুলো অলরেডি আমরা জানা আছে, বাট এফকে ভাঙলে কি কি পাওয়া যায় সেটা এখন আমাদের অ্যাড হয়নি। সো আনটিল আমার এই ধরনের ফরম্যাট বাকি থাকবে যেগুলো ক্লোজার অ্যাড করা হয়নি, আমি এই কাজটা রিপিট করতেই থাকবো। তার মানে কি, এরপরে আবার হচ্ছে কি এফ এর যে রুলসগুলো আছে সেগুলো লিখতে হবে। এফ এর রুলস আছে এখানে, এফ থেকে আমি এন পাচ্ছি, তার মানে ডট এন। এফ থেকে আমি পরেরটাতে হচ্ছে গিয়ে ডট প্যারেনথেসিসের ভিতরে ই, এটা পাচ্ছি। এখন দেখো এফ থেকে যেগুলো বার হয়েছে, এটা হচ্ছে গিয়ে এনটা হচ্ছে গিয়ে একটা টার্মিনাল, এদিকে আবার ওপেন প্যারেনথেসিস, এটাও টার্মিনাল। সো আমাদের এই ক্লোজার বের করার স্টেপটা এখানেই শেষ। যদি এরকম হইতো এখানেও ডটের পরে একটা নন টার্মিনাল থাকতো, তখন আমরা ওই সেম রুলসটা আবার ফলো করতাম। ওই নন টার্মিনালটাকে ভেঙে যেসব প্রোডাকশন রুলস আছে আমার গ্রামারে, এগুলা দিয়ে আবার যতক্ষণ বের করা যায় আমরা বের করব। এটাই হচ্ছে কি ক্লোজার অফ দ্যাট LR0 আইটেম। ওকে, তো এখানে আমি একটা জেনারেল রুলস লিখে দিছি, এখানে একটা এক্সাম্পল দেখাই দিছি। আই হোপ এটা বোঝা যাচ্ছে। এখন আমরা এই যে একটা গ্রামার দেওয়া আছে, এই গ্রামারের জন্য LR0 আইটেমসের একটা ডিএফএ আঁকবো। তো আমরা জানি ডিএফএ শুরু করতে হয় একটা স্টার্ট স্টেট থেকে। সো স্টার্ট স্টেটটা কোথা থেকে হবে, এই যে স্টার্ট সিম্বল যেটা আছে, স্টার্ট সিম্বলের যেই রুলসটা থাকবে ওইটার জন্য যে ওপেনিং বা ইনিশিয়াল আইটেম, ওইটা থেকে আমরা মেইনলি শুরু করব ডিএফএটা। তো এখানে যেহেতু ই প্রাইম থেকে ই আছে, আমি একটু লিখে নিই, ই প্রাইম থেকে ই আছে। সো এটার ইনিশিয়াল LR0 আইটেমস যদি আমি বলি, তার মানে হচ্ছে কি ডটটা প্রথমে থাকবে। এইটা থেকে শুরু করব, অ্যাকচুয়ালি এটা না, এটার ক্লোজার থেকে শুরু করব। তো এটার ক্লোজার কি হবে, যেহেতু ই আছে তার মানে ইকে ভাঙতে হবে। ই এর রুলস আছে এখানে দুইটা। সো প্রথম রুলসটা এখানে লিখে দিই, ডট
ই প্লাস এন ডট এন। খেয়াল করো আমরা কিন্তু প্রথমে এটা নিছি, এটার প্রথম আইটেমটা নিছি, LR0 আইটেমটা নিছি ডট ই দিয়ে, দেন ওই ইটাকে ভেঙে বাকি রুলসগুলো নিছি। ঠিক আছে, যদি তুমি রুলস খেয়াল না করে জাস্ট ডিএফ এর দিকে খেয়াল করো তাহলে মনে হবে যে না এইখানে যে গ্রামারটা ছিল গ্রামারের সবগুলোর আগে ডট বসায় দিছি। আসলে কিন্তু ঘটনাটা এরকম না, গ্রামারে আরও অনেক কিছু হয়তো থাকতে পারতো, কিন্তু আমার যেহেতু ই এর এই দুইটাই আছে, এই দুইটাই আমি নিব। আর যদি আমার আর যদি কোনো ক্লোজার বের না হয় তাহলে ওইখানে আমাদের যাওয়ার দরকার নেই। তো এই যেটা আর কিন্তু কোনো ক্লোজার বের হচ্ছে না এখানে, আমি ছোট্ট একটা গ্রামার নিছি যাতে আমার ডিএফএটা খুব বেশি বড় না হয়, বাট তোমাদের অ্যাসাইনমেন্টে বা প্র্যাকটিসে আর একটু বড় থাকবে। তো প্রথমবার বোঝানোর জন্য একটু ছোট দিয়ে আমরা ট্রাই করলাম। তো এইটা হচ্ছে কি আমার ইনিশিয়াল স্টেট, আমার ডিএফএটার ইনিশিয়াল স্টেট আমি করে দিলাম। ওকে, তো এই স্টেট থেকে আমরা বিভিন্ন সিম্বল পাইলে অন্যান্য স্টেটে যাব। যেমন এই স্টেট থেকে আমি যদি এন পাই, আচ্ছা বড় হাতের ই দিয়ে শুরু করি, আমি যদি বড় হাতের ই পাই, যেমন ডটের পরে কি, ডট মানে কি, ডট মানে হচ্ছে কি আমি এই ডট পর্যন্ত দেখছি, ডটের আগ পর্যন্ত দেখা আছে, যেহেতু আমাদের এটা ইনিশিয়াল স্টেট তার মানে আমরা কোনো কিছুই দেখি না, এই জন্য সব কিছুর আগেই ডট দেওয়া, ডটের পরে সব কিছু। তার মানে প্রথম রুলস থেকে দেখতেছি আমি ডটের পরে ই আসতেছে, তাহলে ই যদি আমি পেয়ে যাই তাহলে ই পাইলে কি হবে, ই পাইলে তো এটা যদি আমি সিন করি তাহলে এটা হয়ে যাবে এরকম ই ডট। ঠিক আছে, সো পরের রুলসের ইটা যদি সিন করা হয় তাহলে ই থেকে ই ডট প্লাস এন, এন পরের লাইনে লাস্টটাতে দেখো ডটের পরে কিন্তু ই পাওয়া যাচ্ছে না, সো এই রুলসটা আর এখানে আসবে না, মানে ডটটা কিন্তু মুভ করতেছে, শিফট করতেছে, এক ঘর শিফট করতেছে। সো লাস্টের LR0 আইটেমটাতে আসলে এই শিফটটা পসিবল না, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা শিফট করতেছি না। এবং শিফট করার পরেও কিন্তু খেয়াল রাখতে হবে যে এরপরে কোনো নন টার্মিনাল চলে আসলো কিনা, যেহেতু আমাদের এখানে ডটের পরে কোনো নন টার্মিনাল নাই, দ্যাট ইজ ওয়াই আমাদের এখানেই এই স্টেটটা শেষ। তো এই স্টেটটাকে আমি এঁকে ফেললাম, আর এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার জন্য আমাকে কি সিন করা লাগছে, বড় হাতের নন টার্মিনাল ইটা। ওকে, তো এখানে ই সিন করতে পারি, আবার স্মল এনটাও সিন করতে পারি, এন হচ্ছে একটা টার্মিনাল। তো এই এনটা যদি সিন করি আমি তাহলে কি হবে, তখন কিন্তু এখানে আমি এন সিন করতেছি না, এই রুলস দরকার নাই, এখানেও এন দেখা যাচ্ছে না, এই রুলস দরকার নাই, শুধু এই রুলস দিলেই হবে। ই থেকে এন দেখে ফেললে এন এর পরে চলে যাবে ডট, আর যেহেতু কেউ নাই তার মানে এটা একটা ছোট্ট স্টেট, তাহলে কি দেখে আসলাম আমরা, এন দেখে আসলাম। ওকে, আচ্ছা এবার হচ্ছে গিয়ে এই স্টেটগুলো থেকে আর কোথায় যাওয়া যায়, এই স্টেট দেখো, এই স্টেট কিন্তু একটা ফাইনাল স্টেটে আমরা পৌঁছে গেছি, এখান থেকে আর কোনো কিছু সিন করা যাচ্ছে না, তো এখান থেকে আমি কোথাও যাব না। বাট এই স্টেটের ক্ষেত্রে একটু চিন্তা করো, এই স্টেটে দেখো প্রথমটার জন্য ডট ই ডটে পৌঁছে গেছি, আর কিছু দেখা যাচ্ছে না, সো এখান থেকে যাওয়ার কিছু নাই, কিন্তু এখানে দেখো প্লাস দিয়ে কিন্তু আমি প্লাসটাকে সিন করতে পারি, এই প্লাস ইনপুটটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি। তো আমি প্লাস ইনপুটটাকে অ্যাকসেপ্ট করে দেখি, ই তারপরে ডট ছিল, ডটটা শিফট হয়ে যাবে টি এর প্লাসের পরে, তারপরে এন। ওকে, এরপরে আর কোনো রুলস নাই, তাহলে জাস্ট এটাকে আমি একটা স্টেট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। আমি আগের স্টেট থেকে প্লাস দেখে এখানে আসছি, দেন হচ্ছে আমি এন দেখব। ওকে, এন দেখব, তাহলে ই থেকে ই প্লাস এন ডট। ওকে, এন দিয়ে চলে গেলাম আমরা এখানে। এখান থেকে দেখো যেহেতু এন ডট হয়ে গেছে, এন ডটের পরে আর কিছু দেখার নাই, সো আমার ডিএফএটা এখানেই কমপ্লিট হয়ে গেল। এখন ডিএফএ করার পরে একটু কেয়ারফুলি ডিএফএ স্টেটগুলোকে একটা নাম্বারিং দিতে হবে। আমি এটাকে 0 নাম্বার দিলাম, শুরু থেকে আমরা সবসময় 0 নাম্বার, এটা 0 নাম্বার স্টেট। এরপরে এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, 3, 4, একটু নাম্বারিং করে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আরও একটা জিনিস খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো কোনো ফাইনাল স্টেট নাই।
ঠিক আছে, আমরা নর্মালি ডিএফে একটা ফাইনাল স্টেট লিখতাম, এখানে ফাইনাল স্টেট নাই, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমরা বোঝার সুবিধার্থে এখন আরও একটা ডিএফএ আঁকবো এই গ্রামারের জন্য। সো আবার একটু দ্রুত করে ফেলি আমরা, যেহেতু গ্রামারের ইনিশিয়াল প্রোডাকশন রুলস ছিল এটা এ প্রাইম, জাস্ট এ মোমেন্ট, থেকে এ, তো এটার ইনিশিয়াল এরার জিরো আইটেম হচ্ছে গিয়ে এটা। ওকে, এখন এ কে ভাঙলে কি পাওয়া যায়? এ কে ভাঙলে পাওয়া যায় এ থেকে প্যারেনথেসিসের ভিতর এ, ডট এটা দিয়ে দিলাম। এ কে ভাঙলে পাওয়া যায় ডট এ, আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, যার নাম্বার আমি দিয়ে দিলাম 0। ওকে, এখন একটা একটা করে আমরা ট্রাভার্স করি। যদি আমি এ সিন করি তাহলে এ প্রাইম থেকে এ সিন করে এ ডটে চলে যাবে, ডটটা শিফট হয়ে যাবে এক ঘর পরে। আর বাকিগুলোতে কিন্তু এ সিন করা যাচ্ছে না, এটা কিন্তু স্মল এ, সো এটা আসলে অন্য একটা রুলসের মধ্যে হবে। সো আরও একটা আমরা স্টেট এঁকে ফেললাম, নাম্বার দিলাম 1। কি দেখছি আমরা দেখলাম এ, ক্যাপিটাল এ। দেন হচ্ছে আমরা ব্র্যাকেট দেখব। ব্র্যাকেট দেখলে যেটা হয়, ব্র্যাকেটটা সিন হয়েছে, তারপরে চলে গেছে শিফট হয়ে ডট, তারপরে বড় হাতের এ, তারপরে ক্লোজিং। ওকে, যেহেতু ডটের পরে বড় হাতের এ চলে আসছে, তার মানে হচ্ছে গিয়ে এ কে আবার ভাঙতে হবে। সো এ কে ভাঙলে কি হয়? ডট প্যারেনথেসিস এ হয়। দেখো এখান থেকে আসছে, কিন্তু আবার এটা আমাকে লিখতে হবে। ওকে, দেন আবার এ থেকে ডট এ হয়। এই এ কে ভেঙে এই দুইটা রুলস আমি লিখছি ক্লোজার হিসাবে। এই এটা দেখো এখানে কিন্তু আসলে বড় হাতের এ নাই, সো এইখানে এই রুলসটা আমরা ইগনোর করব। ঠিক আছে, এটার নাম দিলাম 2। এখান থেকে আমরা আসলাম কোনটা দিয়ে? ওপেনিং ব্র্যাকেট দিয়ে। ওকে, আচ্ছা, এখন আবার এটাতে দেখো এ থেকে ছোট হাতের এ দেখলে এ ডটে চলে যাব আমরা, এখানে আর কোনো কিছু নাই, তাহলে এইদিকে গেলাম, আমি ছোট হাতের এ পাইলাম। ঠিক আছে, এটা নাম দিলাম 3। ওকে, 1 থেকেও দেখো আসলে আর কিছু দেখার নাই, 3 থেকেও কিছু দেখার নাই, 2 থেকে দেখার আছে। এখানে এ দেখবো আমরা, আর এখানে ওপেন ব্র্যাকেটটা দেখবো আমরা। ওকে, তো ফার্স্ট অফ অল যদি এ দেখি আমরা, তাহলে কোথায় যাব? এ দেখলে হচ্ছে গিয়ে এ ডটে চলে যাব, ডটের পরে এ ডট ক্লোজ প্যারেনথেসিস থাকবে। সো এ দেখলাম আমরা, এ ডট মানে শিফট হয়ে গেল, ক্লোজ প্যারেনথেসিস এখানে চলে গেল। ওকে, তো এখানে দেখো আর কোনোটাতে কিন্তু যে এই রুলসে কিন্তু ডটের পরে হচ্ছে ওপেন প্যারেনথেসিস, এই রুলসে ডটের পরে ছোট হাতের এ, সো ক্যাপিটাল এটা আমি আর কোথাও দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ ওয়াই এই স্টেটটাও আমি এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজার সহ আমরা পেয়ে গেছি। স্টেটটার নাম্বার দিলাম 4। এখান থেকে আমরা দেখলাম ক্যাপিটাল এ দেখে এখানে আমরা গেছি। ওকে, এবার আমরা দেখি ব্র্যাকেট পাইলে কি হয়, ওপেন প্যারেনথেসিস। সো ওপেন প্যারেনথেসিস পাইলে যেটা হবে, ডটটা শিফট হয়ে ওপেন প্যারেনথেসিস ডট এ এখানে চলে যাবে। আবার যেহেতু এর আগে আবার ডট চলে আসতেছে, মানে প্যারেনথেসিসের পরে ডট, তারপরে এ আসতেছে, তার মানে এ কে ভেঙে আবার এর এই যে দুইটা রুলস আছে। সো আমরা যদি রাফ করি ব্যাপারটা, একটু রাফ করে দেখি, যে এ থেকে ওপেন প্যারেনথেসিস পাইলাম, শিফট করে এখানে চলে গেলাম, এ পাইলাম, এটা পাইলাম। সো এর আগে যেহেতু আছে, তার মানে এ থেকে আবার ডট ওপেন প্যারেনথেসিস ক্লোজার, এরপরে আবার ডট এ, এরই তো পাই। আমরা একটু রাফ করলাম এই জন্য, কারণ এই স্টেটটা আর এই স্টেটটা কিন্তু সেম স্টেট, আমরা কিন্তু নতুন কোনো স্টেটে যাচ্ছি না। সো নিউ স্টেট না দিয়ে আমরা এটা জাস্ট একটা লুপ দিয়ে দিলাম, এবং সেটা কি ওপেন প্যারেনথেসিস পাইলে সে সেম স্টেটেই থাকে। ওকে, আচ্ছা, 4 নাম্বার এখনো সিন করার বাকি আছে। কি সিন করব আমরা? ক্লোজ প্যারেনথেসিসটা
সিন করব। সো এ থেকে ক্লোজ প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ প্যারেন্থেসিস পাইলাম, তারপরে ডট চলে গেল, 5 ক্লোজ প্যারেন্থেসিস দিয়ে আমরা চলে আসছি। ওকে, সো এই হচ্ছে কি আমরা ডিএফএ এঁকে ফেললাম। তো এই ডিএফএ আঁকার পরে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এই যে দুইটা ডিএফএ আমরা আঁকলাম, দুইটা ডিএফএর মধ্যে কয়েক ধরনের স্টেট আছে। একেবারে সহজ একটা স্টেট হচ্ছে কি, যেমন মনে করো এখানের 1 নাম্বার স্টেট। এই 1 নাম্বার স্টেটটার দিকে ভালো করে খেয়াল করো। দেখো এখানে একটাই রুলস আছে, সেটা হচ্ছে একটাই LR0 আইটেমস আছে, সেটা হচ্ছে একটা কমপ্লিট আইটেম। রিকল করে দেখো, কমপ্লিট আইটেম ওইটাকে আমরা বলতেছি যখন ডটটা একেবারে শেষে চলে যাবে এবং আর কিছু দেখার বাকি থাকবে না। সো এই এ থেকে মানে 1 নাম্বার স্টেটটা হচ্ছে কি একটা কমপ্লিট আইটেমের স্টেট, 3 নাম্বার স্টেটটা হচ্ছে কি একটা কমপ্লিট আইটেমের স্টেট, তারপরে হচ্ছে 5 নাম্বার স্টেটটা হচ্ছে কি একটা কমপ্লিট আইটেমের স্টেট। তো এই যে কমপ্লিট আইটেমের স্টেট, কমপ্লিট আইটেম মানে কি আবারও আমরা বলতেছি যে কমপ্লিট আইটেম মানে হচ্ছে কি ডটটা একেবারে শেষে চলে গেছে, সবগুলা সিম্বল দেখে ফেলছে। তো সবগুলা সিম্বল যখন দেখে ফেলছে, যেমন মনে করো এই ক্ষেত্রে আমার এ দেখা দরকার ছিল, আমি এ দেখে চলে গেছি, শেষ, আমার টার্মিনেশন হয়ে গেছে। তার মানে কি আমি এই এটাকে এ প্রাইম দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, রিডিউস করে দিতে পারবো। অথবা এই রুলসের ক্ষেত্রে চিন্তা করো, ব্র্যাকেটের ভিতর এ, এই পুরা জিনিসটা সে দেখে ফেলার পরে সে বলতে পারবো ওকে ঠিক আছে, আমি ওপেন প্যারেন্থেসিস এ এবং ক্লোজ প্যারেন্থেসিস পুরা জিনিসটা দেখে ফেলছি, দ্যাট ইজ ওয়াই তুমি এই 3টা সিম্বলকে ছোট হাতের এ দিয়ে রিপ্লেস করে দাও। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য তো হচ্ছে কি এটা যে আমরা রাইট হ্যান্ড সাইডের এই জিনিসটা পেয়ে গেলে এটা দিয়ে রিপ্লেস করে দিব, রিডিউস করে দিব। সো এই স্টেপটার নাম হচ্ছে গিয়ে রিডিউস স্টেপ। ঠিক আছে, রিডিউস স্টেপ। এটা আমরা কোনটাকে বলতেছি, এটাকে বলতেছি, এটাকে বলতেছি, এটাকে বলতেছি রিডিউস। আচ্ছা, বাকিগুলোতে দেখো, এখানে বাকিগুলোতে দেখো যে এই স্টেপের মধ্যে কি কোনো কমপ্লিট স্টেপ নাই। ঠিক আছে, কোনো কমপ্লিট আইটেম নাই। এখান থেকে যখন এইখানে আসছি ওপেনিং প্যারেন্থেসিস দিয়ে, তখনও কিন্তু এখানেও আমি কোনো কমপ্লিট আইটেম পাইনি। তো এখান থেকে এখানে যেটা কাজটা হয়েছে সেটা হচ্ছে কি শিফট কাজ হয়েছে। শিফট কাজ হয়েছে কি, যেহেতু আমি ওপেন প্যারেন্থেসিস পাইছি, ডটটাকে এই অংশ থেকে শিফট করে এই অংশে নিয়ে গেছি, একটা শিফটিং হয়েছে, ডটের পজিশনটা এক আগাইছে, কোনো রিডিউস হয় নাই। সো এই ধরনের স্টেপকে আমরা বলতেছি শিফট স্টেপ। ঠিক আছে, শিফট স্টেট, যেমন এটা হচ্ছে একটা শিফট করা হয়েছে, 0 থেকে 2তে শিফট করছি আমি। ওকে, আচ্ছা, তো এখানে এই দুইটা স্টেটে আছে, বাট আগের ইয়াতে যদি আমরা যাই, আগের এক্সাম্পলটাতে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে এই স্টেপটা কি, এটা একটা রিডিউস স্টেপ বা রিডিউস স্টেট, এটা একটা রিডিউস স্টেট। বাট এই স্টেটটাতে দেখো, এই স্টেটটাতে এসে এই অংশটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে, বাট এই অংশটা কিন্তু কমপ্লিট না। ঠিক আছে, একটা কমপ্লিট আইটেমের সাথে একটা ইনকমপ্লিট আইটেম রয়ে গেছে। তো এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে আমরা এই স্টেটটাকে বলবো শিফট রিডিউস স্টেট। শিফট রিডিউস স্টেট মানে শিফট আর রিডিউস একই সাথে আছে, যে ওইখান থেকে শিফটও করা যায়, রিডিউসও করা যায়। আর আরও একটা জিনিস আছে যেটা এই এক্সাম্পলে চলে আসে নাই, সেটা হচ্ছে যদি ইন কেস কোনো কারণে এরকম কমপ্লিট আইটেম দুইটা একই স্টেটে থাকে, তখন সেটাকে আমরা বলবো রিডিউস 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 স্টেট। ঠিক আছে, যদি এরকম হইতো, কোনো একটা স্টেট যদি এরকম হইতো যে এ থেকে মনে করো ই ডটে চলে গেছি, আবার ই থেকে এন ডটে চলে গেছি, এরকম একটা স্টেট, এটাও একটা রিডিউস, এটাও একটা রিডিউস, তো এটাকে আমরা রিডিউস রিডিউস স্টেট বলবো। এরপর আমরা LR0 এর পার্সিং টেবিলটা তৈরি করব। তার আগে একটু রিমাইন্ড করে দেই,
আগে আমি ডিএফএ তৈরি করার সময় একটা স্টেট ভুল করছিলাম বলতে মিস করছি। সেটা হচ্ছে গিয়ে এই 2 নাম্বার স্টেটে যখন এ থেকে আমি ডট এ পাচ্ছি, এই ডটটাকে কিন্তু আমি স্মল এ পেয়ে আমি আবার নতুন একটা স্টেটে যেতে পারি। সেটা হচ্ছে গিয়ে এই স্টেটটা, ঠিক আছে, মিসিং ছিল। যে ডট এ ছিল, ডটের পরে যখন আমি এটা সিন করছি তখন এ ডটে চলে যায়। তো এটা কিন্তু আবার পুরাতন একটা স্টেট ছিল। এই স্টেটটা এখানে আমি জাস্ট এর সাইনটা দিতে ভুল করছিলাম বা ভুলে গিয়েছিলাম আর কি। তো এইটা যদি হয় তাহলে আমার ডিএফএটা পারফেক্ট হয়েছে। সব স্টেট থেকে সবগুলো ইনপুটের জন্য সব জায়গায় আমরা যেতে পারতেছি। এখন আমরা তৈরি করব পার্স টেবিলটা। ওকে, সো পার্স টেবিলটা হচ্ছে গিয়ে অনেকটা LR0 মতোই দেখতে, যেখানে হচ্ছে গিয়ে কলামের মধ্যে আমাদের নন টার্মিনালগুলো ছিল, বাট এখন আমাদের থাকবে স্টেটগুলো। আমাদের ডিএফএতে 5টা ডিফারেন্ট স্টেট আছে, 0 1 2 3 4 5 নাম দিছি আমরা। তো এখানেও এই 5টা স্টেটের জন্য আমরা প্রত্যেকটা ইনপুটকে চেক করব। ওকে, দেন এই ইনপুট সেকশনকে দেখো 4টা ভাগে ভাগ করা হয়েছে, বিকজ আমাদের যে গ্রামারটা ছিল, গ্রামারের মধ্যে টার্মিনাল ছিল স্মল এ আর প্যারেন্থেসিস, ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস। এই 3টা টার্মিনালই ছিল। আর আমরা জানি পার্সিং যখন আমরা করব তখন আমরা শেষ করব ডলার সাইন দিয়ে, একটা এক্সট্রা ডলার সাইন অ্যাড করি। দ্যাট ইজ ওয়াই এটাকেও আমরা ইনপুট হিসাবে নিলাম। দেন আরেকটা সেগমেন্ট হচ্ছে কি গো টু সেগমেন্ট। ইনপুট একটা সেগমেন্ট, গো টু আরেকটা সেগমেন্ট। গো টু সেগমেন্টের মধ্যে হচ্ছে আমার যতগুলা নন টার্মিনাল থাকবে ওইগুলাকে এখানে লিখে ফেলতে হবে। তো আমাদের যে গ্রামারটা ছিল, এই গ্রামারে কিন্তু নন টার্মিনাল একটাই, এ। ঠিক আছে, এ প্রাইম কিন্তু আমরা আসলে অগমেন্ট করে নিজেরা নিয়ে আসছিলাম, বাট অরিজিনালি নন টার্মিনাল একটাই। বাট এখানে যদি এ বি সি ডি এরকম 3-4টা নন টার্মিনাল থাকতো তাহলে আমরা গো টুতে প্রত্যেকটার জন্য এক একটা করে ঘর লিখতাম। এখানে শুধু এ আছে তাই জাস্ট এটাই দিলাম। ওকে, তো এবার আসি কীভাবে পার্সিং টেবিলটা আমরা পপুলেট করব। তো পার্সিং টেবিলটা পপুলেট করতে হবে জাস্ট ডিএফএ ডায়াগ্রাম দেখে, যে স্টেট থেকে যে ইনপুটের জন্য যেটা হয়। তো 2 ধরনের জিনিস হইতে পারে। একটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 3 ধরনের জিনিস হইতে পারে। একটা স্টেট থেকে একটা টার্মিনাল দেখলাম, টার্মিনাল দেখে 2টা ঘটনা ঘটতে পারে। টার্মিনাল দেখে আমি শিফট করে অন্য একটা স্টেটে চলে যেতে পারি। যেমন মনে করো এই যে ডিএফএ এই 1 নাম্বার স্টেটে আমি যদি ওপেন প্যারেন্থেসিস পাই তাহলে শিফট করে আমি 2 নাম্বার স্টেটে চলে যেতে পারি। মানে শিফট করা মানে কি এই ডট সাইনটাকে এক ঘর শিফট করে নেওয়া, এই একটা জিনিস হইতে পারে। অথবা 2 নাম্বার জিনিস দেখো, এই যে 1 নাম্বার স্টেটে আমি আছি, 1 নাম্বার স্টেট একটা কমপ্লিট স্টেট, 3 নাম্বার স্টেটে আছি আমরা, 3 নাম্বার স্টেট একটা কমপ্লিট স্টেট। এইগুলাকে আমরা শিফট না করে এখানে আমরা করব রিডিউস। ওকে, তো 0 নাম্বার স্টেট থেকে হবে শিফট, 1 3 এগুলো থেকে হবে রিডিউস। আর এখানে আরেকটা জিনিস আছে, 0 নাম্বার স্টেটে আমি এখানে নন টার্মিনাল পাইছি, বাট এখানে এখানে টার্মিনাল পাইছি, এখানে এ কিন্তু একটা নন টার্মিনাল। সো নন টার্মিনাল যখন পাবো তখন শিফট রিডিউস কোনোটাই হবে না, ডিরেক্টলি আমি গো টু চলে যাব, যে 0 থেকে গো টু 1 নাম্বার স্টেট। তো আসি আমরা দেখি কীভাবে পপুলেট করা যায়। প্রথমেই 0 থেকে ওপেন প্যারেন্থেসিস, 0 থেকে ওপেন প্যারেন্থেসিস পাইলে আমি যাচ্ছি 2-এ, সেটা হচ্ছে কি শিফট করে যাচ্ছি। সো আমি এখানে লিখব S2 লিখে ফেলি। ঠিক আছে, শিফট পুরোটা না লিখে S2 বা শিফট 2 লিখলাম। দেন দেখো 0 থেকে আবার স্মল এ পাইলে 3-তে যাচ্ছি, এটাও কিন্তু আসলে শিফট করে যাচ্ছি। সো এখানেও শিফট 3। ওকে, ডলার সাইন পেলে কোথাও যাচ্ছি না, আবার ক্যাপিটাল এ পেলে যাচ্ছি 1-এ। ঠিক আছে, 1 নাম্বার স্টেটে। সো এখানে আমরা জাস্ট 1 লিখে ফেলব। সিমিলারলি 1 নাম্বার স্টেট না, আমি আগে 3 নাম্বার স্টেট থেকে শুরু করতে যাচ্ছি। 1 নাম্বার স্টেটটা একটু পরে করব। 3 নাম্বার স্টেটে দেখো, 3 নাম্বার স্টেট থেকে কোথাও যাওয়া যায় না, কোনো ইনপুট দিয়েই কোথাও যাওয়া যায় না। তার মানে হচ্ছে গিয়ে এই স্টেটে আসার পরে এরপরে আমার যতটুকু দেখার দরকার ছিল আমি দেখে ফেলছি। এই এ ডট আমার এ দেখার দরকার ছিল, একে আমি ক্যাপিটাল এতে রিডিউস করতে পারি। এটাকে একটা রিডিউস স্টেট বলা হচ্ছে। যেহেতু আমি জাস্ট 3 নাম্বার এখানে এসে সব জায়গায় রিডিউস লিখে দিব, রিডিউস। আর কোন রুলস দিয়ে রিডিউস করতেছি, এ থেকে এ, এই অংশটা লিখে দিব প্রত্যেকটা জায়গায়।
ব্র্যাকেটে লিখে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। রিডিউস করলাম এ থেকে এ, রিডিউস করলাম এ থেকে এ। গোটুতে আবার কিছু লিখতে যাবে না, ঠিক আছে? ওকে, মাঝখান থেকে 2 নম্বর স্টেট আমি বাদ দিয়ে দিছি। 1 থেকে ডিরেক্ট 3-এ চলে গেছি। 2 নম্বর স্টেটেও আসি, 0 থেকে 3-এ চলে গেছি। 2 নম্বর স্টেটে যেটা হচ্ছে, ওপেন প্যারেন্থেসিস থাকলে 2 নম্বর স্টেটেই থাকতেছে। এ পাইলে 3 নম্বর স্টেটে চলে যাচ্ছে, ক্যাপিটাল এ পাইলে 4 নম্বর স্টেটে চলে যাচ্ছে। সো 2 নম্বর স্টেটে ওপেন প্যারেন্থেসিস থাকলে শিফট 2-তেই থাকতেছে, শিফট করতেছে 2-তে। যদি স্মল এ পাই তাহলে আবার শিফট করতেছি 3-তে। আর যদি ক্যাপিটাল এ পাই তাহলে চলে যাচ্ছি 4 নাম্বার স্টেটে। ওকে, আচ্ছা, দেন 4 নাম্বার স্টেটের ক্ষেত্রে আমরা চিন্তা করি। আবার দেখি 4 নাম্বার স্টেট, 4 নাম্বার স্টেট কিন্তু কমপ্লিট স্টেট না। 4 নাম্বার স্টেট থেকে যদি আমি ক্লোজ প্যারেন্থেসিস পাই তাহলে আমি 5 নাম্বার স্টেটে শিফট করতেছি। আর কোনো কিন্তু এখানে অল্টারনেটিভ নাই। সো 4 নাম্বার স্টেটে আমি ক্লোজ প্যারেন্থেসিস পাইলে শিফট করতেছি 5 নাম্বার স্টেটে, আর কোথাও কিছু লেখা লাগবে না। এবার আসি 5 নাম্বার স্টেটে। 5 নাম্বার স্টেটে আসলে কোথাও যাওয়া যায় না, এটা একটা কমপ্লিট স্টেট। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা রিডিউস লিখে দিব। রিডিউস লিখবো এ থেকে প্যারেন্থেসিস এ। সো রিডিউস দিলাম এ থেকে প্যারেন্থেসিস এ, এই অংশটা রিডিউস, রিডিউস রিডিউস, ঠিক আছে? এই আসলে রিডিউসের প্যারেন্থেসিস আর প্রোডাকশনের প্যারেন্থেসিসের সাথে মিলিয়ে ফেলো না আর কি, চাইলে প্যারেন্থেসিসটা না দিলেও হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখো, যেখানে কিন্তু আমরা কোনো ডট লিখতেছি না। ফাইনালি একটা স্টেটে আমাদের বাকি আছে এক নাম্বার স্টেট। দেখো, এটাও কিন্তু একটা রিডিউস স্টেট, এর মধ্যে কমপ্লিট স্টেট, এর মধ্যে থেকে কোথাও যাওয়া যাচ্ছে না। বাট এটা কিন্তু একই সাথে এ প্রাইম থেকে এ আমি দেখে ফেলছি, ঠিক আছে? এটা একটা স্পেশাল স্টেট, বিকজ এখান থেকে আমাদের শুরু হয়েছিল। তো এরপরে আসলে ডলার পাইলে যেটা হবে, তার মানে হচ্ছে গিয়ে আমি সব কিছু দেখে ফেলছি, এটাকে আমি একবার ইনিশিয়াল স্টেটে নিয়ে যেতে পারি। তো এই ক্ষেত্রে শুধুমাত্র এই প্রাইমের যে স্টেটটা থাকে কমপ্লিট স্টেট, এই স্টেটটাতে এসে আমরা প্রত্যেকটাতে রিডিউস না লিখে জাস্ট ডলারের সাথে এক্সেপ্ট স্টেট দিয়ে দিলাম। ওকে, এক্সেপ্ট স্টেট এখানে আসলে অ্যাকসেপ্ট হবে। এটাই হচ্ছে গিয়ে একমাত্র ডিফারেন্স। আরেকটা হচ্ছে গিয়ে শিফট কখন করব, রিডিউস কখন করব। রিডিউস দেখো, খেয়াল করো, সবগুলোতে রিডিউস লিখতেছি। শিফট কিন্তু শুধুমাত্র যেগুলোতে লেখার দরকার সেগুলোতেই শিফট লিখছি। তো এই হচ্ছে গিয়ে LR0 পার্সিং টেবিল। পার্সিং টেবিল থেকে এখন আমরা পার্স করা ট্রাই করব। তো পার্স করার জন্য আবার নতুন আরেকটা টেবিল লাগবে, যেখানের মধ্যে আমাদের একটা স্ট্যাক থাকবে, পার্সিং স্ট্যাক, ইনপুট থাকবে আর অ্যাকশন থাকবে। যে স্ট্যাকের টপ এলিমেন্টের সাথে ইনপুটের যে প্রথম এলিমেন্ট আছে বা ইনপুটের যেটা আমি দেখতে পাচ্ছি সেটার সাথে ম্যাচ করে আমি যে অ্যাকশনটা পাই আমার পার্সিং টেবিলে সেটা লিখতে হবে। সো শুরুতেই আমরা ধরে নেই আমাদের ইনপুটটা হচ্ছে এটা, একটা এ, তার বাইরে একটা প্যারেন্থেসিস, তার বাইরে আরেকটা প্যারেন্থেসিস। এই ইনপুটটা আমরা চেক করে দেখব যে পার্স হয় কিনা, ঠিক মতো কারেক্ট কিনা। তো আমরা জানি পার্সিং শুরু করার আগে একটা ডলার সাইন দিয়ে দিতে হয় শেষের দিকে, এই ডলার সাইনটা আমি বসায় দিলাম। পার্সিং স্ট্যাকের ইনিশিয়াল অবস্থা অলওয়েজ থাকবে, ডলার থাকবে একবারে শুরুতেই, স্ট্যাকের একবার শেষে আর কি। তারপরে হচ্ছে কি 0 পুশ করা হবে। এই অবস্থা থেকে আমাদের পার্সিং শুরু হবে। 0 নাম্বার স্টেট সবসময় থাকবে। ওকে, দেন আমি পার্স টেবিলটা দেখব যে এই 0-র সাথে ওপেন প্যারেন্থেসিস হলে কি হয়। পার্স টেবিলে গিয়ে আমরা দেখে আসবো। 0 থেকে ওপেন প্যারেন্থেসিস মানে হচ্ছে গিয়ে শিফট 2, শিফট করতে হবে এবং 2 নাম্বার স্টেটে যেতে হবে। ওকে, তাহলে প্রথমে এখানে আমরা লিখে ফেলি শিফট 2 বা S2। লেখার পরে শিফট করা মানে কি, ইনপুটটাকে শিফট করতে হবে স্ট্যাকের মধ্যে। তাহলে $0 তো আগেই ছিল, ইনপুট ছিল ওপেন প্যারেন্থেসিস, এটাকে শিফট করলাম। শিফট করার পরে শিফট 2 যেটা মানে শিফট করার পরে 2 নাম্বার স্টেটে যেতে হবে, সেই 2টা এখানে লিখে ফেললাম। শেষ, এই পার্সিং স্ট্যাকের কাজ শেষ। ইনপুটের মধ্যে যেহেতু ওপেন প্যারেন্থেসিস একটা শিফট করে ফেলছি, তাহলে বাকি থাকলো একটা ওপেন প্যারেন্থেসিস এ, ক্লোজ প্যারেন্থেসিস ডলার সাইন। ওকে, একটা স্টেপ আমরা কমপ্লিট করলাম। এগেন
2 এর সাথে ওপেন প্যারেন্থেসিস থাকলে কি হয় একটু দেখে আসি। 2 এর সাথে ওপেন প্যারেন্থেসিস থাকলে আবারও শিফট হবে, শিফট 2 হবে। তাহলে আবার আমি শিফট করলাম আগের অবস্থায় যেটা ছিল 2, এই সিম্বলটা শিফট হয়ে এখানে চলে আসলো। আবার আমি 2 নম্বর স্টেটে যাব। আর যেহেতু স্টেকের কাজ শেষ, ইনপুটের মধ্যে শুধুমাত্র এ থাকলো, ক্লোজ প্যারেন্থেসিস ডলার, আর এখানে শিফট 2 আমি লিখতে ভুলে গেছিলাম, লিখে ফেললাম। ওকে, এবার 2 এর সাথে এ পাইলে কি হয়, 2 নাম্বার স্টেটের সাথে এ পাইলে শিফট 3 হয়। ওকে, তো আমি লিখে ফেললাম শিফট 3 $0 ওপেন প্যারেন্থেসিস 2 ওপেন প্যারেন্থেসিস 2, এতটুকু আগের ছিল। দেন শিফট করে আসছি এ আর গেছি 3 নাম্বার স্টেটে, থাকলো শুধুমাত্র ক্লোজ প্যারেন্থেসিস ডলার সাইনটা। ওকে, এবার 3 এর সাথে ক্লোজ প্যারেন্থেসিসের কাজ কি? 3 এর সাথে ক্লোজ প্যারেন্থেসিস মানে কি, সব যে কোনোটাতে গেলে 3 এ গেলেই আমি আসলে রিডিউস করে দেব এই রুলসটা দিয়ে। সো আমরা লিখলাম রিডিউস, রুলসটা লিখে ফেললাম এ থেকে ছোট হাতের এটা আমরা রিডিউস করব। ওকে, সো রিডিউস মানে কি? রিডিউস মানে হচ্ছে আমি এই স্ট্যাক থেকে পপ করে এই স্মল এ জায়গায় ক্যাপিটাল এ দিয়ে রিডিউস করে ফেলবো। তো রিডিউসের রুলস হচ্ছে গিয়ে এই রাইট হ্যান্ড সাইডে প্রোডাকশনের যতগুলা সিম্বল থাকবে তার দ্বিগুণ সংখ্যক পপ করতে হবে। তার মানে এখানে হচ্ছে গিয়ে স্মল এ একটাই সিম্বল, দ্যাট ইজ ওয়াই এখান থেকে আমরা 2টা পপ করব। তাহলে $0 ওপেন প্যারেন্থেসিস 2 ওপেন প্যারেন্থেসিস 2, দেন আমি 2টা পপ করে ফেলছি। পপ করে কি করব, এই যে লেফট হ্যান্ড সাইডের যে সিম্বলটা আছে সেটাকে পুশ করব। অ্যান্ড দেন সেটা পুশ করার আগে যেটা ছিল 2 এর সাথে যে এই জিনিসটা একটু খেয়াল করো, 2 এর সাথে আমাকে ম্যাচ করতে হবে পার্সিং টেবিলে। 2 এর সাথে তার মানে 4, গো টু স্টেট 4, তাহলে এই 4 নাম্বার স্টেটে আমরা যাব। শিফটের ক্ষেত্রে তো ডিরেক্টলি বলা থাকে যে শিফট 3, শিফট 2, শিফট 5, বাট গো টু এর জন্য তখন এই জিনিসটা বের করে আনা লাগে যে আগের স্টেটের সাথে এর সম্পর্কটা। আর এখানে ইনপুটের মধ্যে কোনোই পার্থক্য হবে না, রিডিউস স্টেটের মধ্যে ইনপুটে কিছু নাই, শুধুমাত্র স্ট্যাকের মধ্যেই কাজ হয়। তখন আমরা দেখি 4 এর সাথে ক্লোজ প্যারেন্থেসিসের কাজ কি? 4 এর সাথে ক্লোজ প্যারেন্থেসিস মানে শিফট 5। তাহলে আমরা শিফট 5 করে দিলাম। $0.222A4 একটা ক্লোজ প্যারেন্থেসিস শিফট হয়ে এখানে চলে আসবে, আর 5টা এখানে শিফট করে দিলাম। ইনপুটটা যেহেতু একটা শিফট হয়ে গেছে, $সাইন রয়ে গেল এখানে। 5 এর সাথে ক্লোজ প্যারেন্থেসিস, 5 এর সাথে ক্লোজ প্যারেন্থেসিস বা যে কোনো কিছুর মানেই হচ্ছে আমার এ থেকে এ রিডিউস করে ফেলতে হবে। সো আমি লিখলাম রিডিউস এ থেকে এ, ঠিক আছে। এবার আমরা জানি ইনপুট কোনো চেঞ্জ হবে না, ইনপুটকে ইনপুটের মতো লিখে ফেললাম। এখানে কতটাকে আমি পপ করব? দেখো 1 2 3টা সিম্বল আছে রাইট হ্যান্ড সাইডে, তার মানে 3 দুগুণা 6টাকে পপ করতে হবে। এই 2টা, এই 2টা, এই 2টা। তাহলে পপ করার পরে থাকলো কি 0 ওপেন প্যারেন্থেসিস 2, এতটুকু থাকলো। বাকি সব 6টা সিম্বল পপ হয়ে গেছে। পপ হওয়ার পরে পুশ হবে কি, রাইট হ্যান্ড সাইডে যে এটা ছিল সেটা পুশ হবে। আবার 2 এর পরে এ বসলে আমরা জানি 4 নাম্বার স্টেটে গো টু হবে, মানে গো টু 4, সেটাও লিখে ফেললাম। ঠিক আছে, আগের স্টেপ থেকে আমার মুখস্থ আছে, সো দেখে লিখে ফেললাম। আবার মুখস্থই লিখতেছি, 4 এর সাথে যখন ক্লোজ প্যারেন্থেসিস থাকে তখন টেবিলে আমরা আগেও দেখছিলাম যে শিফট 5 হইতে হয়, আমরা শিফট 5 করে দিলাম। $0.2 আগের যা ছিল তাই আছে, শিফট করলাম এই ক্লোজ প্যারেন্থেসিস, দেন 5, এখানে শুধুমাত্র ডলার রয়ে গেল। ওকে, দেন 5 এর সাথে ডলারের কি আছে আমরা দেখে ফেলি। 5 নাম্বার স্টেট হচ্ছে একটা রিডিউস স্টেট, আসলে ডলার হোক আর যাই হোক সবগুলোতে গেলেই রিডিউস করবে। এ থেকে এটা, সো আমি আবার রিডিউস লিখে ফেললাম, রিডিউস এ থেকে এ। সো সিমিলারলি এখন আবার 6টা ডলারের জায়গায় ডলার থাকবে, এই 2টা 2টা 2টা,
সবগুলো আমরা রিডিউস করে ফেললাম, 0 থাকলো, সবগুলো আমরা পপ করে ফেললাম, পপ করে এখানে যে এটা আছে সেটা এখানে আসবে, পুশ হয়ে গেল। এবার 0-র সাথে এর যে সম্পর্কটা মানে গো টু যেটা হবে সেটা বের করতে হবে। 0 থেকে এ পাইলে গো টু 1, সো গো টু স্টেট 1 গেল। ফাইনালি 1-এর সাথে ডলারের কি সম্পর্ক? 1-এর সাথে ডলার মানে অ্যাকসেপ্ট। তাহলে আমি লিখে ফেললাম অ্যাকসেপ্ট। যেহেতু অ্যাকসেপ্ট হয়ে গেছে, দ্যাট মিনস আমার পার্সিংটা সাকসেসফুল। দেখো শেষে কিন্তু এই জিনিসটা রয়ে গেছে, এই জিনিসটা থাকুক, এটা সমস্যা নেই। আমার পার্সিং স্টেক এমটি হইতে হবে এরকম কিছু না। ইন কেস হচ্ছে গিয়ে LR0-তে অলওয়েজ পার্সিং স্টেকে কিছু না কিছু রয়ে যায়। ইনপুট স্টেকটা অবশ্যই ডলারে যাবে এবং সেই পার্সিং স্টেকের টপ এলিমেন্টের জন্য ইনপুট স্টেকের যে এলিমেন্টটা আছে সেটার জন্য অবশ্যই আমরা অ্যাকসেপ্ট পাবো, পাইলেই হচ্ছে আমার পার্সিংটা কমপ্লিট হবে। তো এই ছিল পার্সিং করার নিয়ম। প্রথম হয়তো একটু অড লাগবে যে অনেকগুলো নিয়ম একসাথে, বাট করে ফেললে 2-1বার প্র্যাকটিস করলে আসলে সবগুলো নিয়ম মাথার মধ্যে রয়ে যাবে। তোমাকে আলাদা আলাদা করে নিয়ম জিজ্ঞেস করা হবে না যে কোন স্টেট থেকে কোন স্টেটে যাওয়া লাগতেছে, তুমি ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবা। তো ফাইনালি 2-একটা কথা বাকি LR0 গ্রামার নিয়ে। ফার্স্ট অফ অল, পার্সিং টেবিলের মধ্যে যেসব জায়গায় ব্ল্যাঙ্ক রয়ে গেছে ওগুলো হচ্ছে কি এরর স্টেট। যেমন 0 থেকে ক্লোজ প্যারেন্থেসিস পাইলে কোথাও যায় না। আমরা যদি আমাদের ডিএফএটা আরেকবার খেয়াল করি, 0 নাম্বার স্টেটে ক্লোজ প্যারেন্থেসিস দিয়ে কোনো আউটপুট নাই। তো আমরা ডিএফএতে প্রথম দিকে বলছিলাম যে অবশ্যই যেটা থাকবে না সেটা একটা এরর স্টেটে চলে যাবে। তো দ্যাট মিনস হচ্ছে কি এখানে ফাঁকা যেগুলো আছে এরা হচ্ছে কি এরর। এই এরর রিকভারি করার সিস্টেম আছে, বাট এটা তোমাদের জন্য একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে, এই জন্য আমি এরর রিকভারিটা আপাতত দেখাবো না। হোপফুলি মাস্টার্সে যদি মাস্টার্স করে থাকো করো আর কি, তখন এটা পাবা। ওকে, দেন আরও একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যেমন এই ডিএফএতে আমরা দেখাইছি যে অনলি হচ্ছে গিয়ে শিফট স্টেট আছে আর রেডিউস স্টেট আছে। বাট এর আগে আরেকটা ডিএফএ আমরা দেখছিলাম যেটা হচ্ছে গিয়ে এটা। তো এখানে দেখো, এখানে শিফট স্টেট আছে, রেডিউস স্টেট, শিফট স্টেট আছে, রেডিউস স্টেট আছে, আবার মিক্স স্টেট। এটা হচ্ছে গিয়ে শিফট রেডিউস স্টেট, একটা হচ্ছে গিয়ে রেডিউস, একটা শিফট, এটা আছে। আবার তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলছিলাম যে রেডিউস স্টেটও থাকতে পারে। তো ওইগুলা যদি থাকে তখন সেটাকে আমরা LR0 গ্রামার বলবো না। মানে LR0 গ্রামার হওয়ার শর্ত হচ্ছে গিয়ে LR0 গ্রামারের স্টেটগুলা, ডিএফের স্টেটগুলা আইদার শিফট হবে অথবা রিডিউস হবে। শিফট রিডিউস বা রিডিউস হইতে পারবে না। যখনই একটা রিডিউসের সাথে অন্য কিছু মিক্স হয়ে যাবে তখনই LR0 গ্রামার আর সেটাকে পার্স করতে পারবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের টোটাল LR0 নিয়ে আলোচনা।